কাঞ্চনপুর রাজ্যে থাকে সুখীরাম। নাম সুখীরাম হলেও তার জীবনের সুখ নেই বললেই চলে। হে বিধাতা, আমি যে কবে একটু সুখের মুখ দেখব। সুখী আর হবি কি করে বল? ওই তো এক চালা ঘর আর দুটো গরু রেখে গিয়েছে তোর বাবা তোর জন্য। ঠিকই বলেছ রমেশ কাকা, ওর নিজেরই খাবার জোটে না, আবার দুখানা গরু রেখে গিয়েছে। হা হা হা। ওভাবে বলো না কমলদা, ওরা বড্ড ভালো। আমার কেই বা আছে বলো? আর তাই তো কাজ থেকে ফিরে এসে ওদের সঙ্গে গল্প করি একটু। এবার একটা বিয়ে কর, তাহলে অন্তত গরুদের সাথে আর গল্প করা লাগবে না। ওকে কে বিয়ে করবে বলো দেখি? এইটুকু একটা ঘর, ওর নিজেরই জায়গা হয় না, তার উপর বিশাল বিশাল দুইখানা গরু রয়েছে। ওদের খাবার জোটাতে গেলে বউকে তো উপোস করে থাকতে হবে। তা যা বলেছ রমেশ কাকা। এই বলে ওরা সুখীরামকে নিয়ে হাসতে লাগলো। পরের দিন। শোনো শোনো শোনো, কাঞ্চনপুর রাজবাসীর জন্য মহারাজ একটি মজার বুদ্ধির পরীক্ষা প্রতিযোগিতার আয়োজন করেছেন। শোনো শোনো শোনো, এই পরীক্ষায় বিজয়ীর জন্য থাকবে 1000 স্বর্ণ মুদ্রা। এই ঘোষণা শুনে গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। সুখীরাম দূর থেকে সবটাই শুনছিল। 1000 স্বর্ণমুদ্রা? এত স্বর্ণমুদ্রা তো কখনোই চোখে দেখিনি। তা সুখীরাম, যাবি নাকি এই প্রতিযোগিতায়? তুমি যে কি বলো না অমল দাদা, এসব কি আর সুখীরামের কাজ? কত জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষেরা আসবে সেখানে। হ্যাঁ, এটা তুই একেবারে ঠিক বলেছিস রমেশ। দেখা যাক কে বিজয়ী হয় রাজার বুদ্ধি পরীক্ষায়। তবে এই প্রতিযোগিতায় যদি সুখীরাম একবার বিজয়ী হতে পারে, তবে সারা জীবন ওর টাকা পয়সার আর অভাব থাকবে না। রমেশের মুখে এরকম কথা শুনে সুখীরাম মনে মনে ভাবলো, রমেশ দাদা ঠিকই বলেছে, এইসব প্রতিযোগিতা আমার জন্য নয়। কত রাজ্যের জ্ঞানী গুণী লোক আসবে ওখানে। এটাও ঠিক যে এই প্রতিযোগিতায় একবার যদি আমি জিততে পারি, তাহলে 1000 স্বর্ণমুদ্রা পেয়ে যাব আমি। একবার একবার বরং গিয়েই দেখবো রাজা কি পরীক্ষা দেয় সবাইকে। পরের দিন সুখীরাম রাজপ্রাসাদে চেয়ে উপস্থিত হলো। গিয়ে দেখলো আশেপাশের অনেক রাজ্য থেকে মানুষজন এসেছে। এ কি, এরা সবাই নিশ্চয়ই অনেক বুদ্ধিমান, তাই জন্য এই প্রতিযোগিতায় অংশ নিবে বলে এসেছে। আমি কি পারবো এদের সকলের সাথে? আপনারা সকলেই যার যার আসন গ্রহণ করুন। আপনারা নিশ্চয়ই জানেন মহারাজ আপনাদের জন্য এক বুদ্ধির পরীক্ষার আয়োজন করেছেন, আর এই বুদ্ধি পরীক্ষায় বিজয়ী হতে পারলে তার জন্য থাকবে 1000 স্বর্ণ মুদ্রা। কিন্তু কি সেই পরীক্ষা? গত 2 দিন আগে আমার একটি মূল্যবান রত্নহার হারিয়ে গিয়েছে। তোমাদের মধ্যে থেকে যে এই রত্নহারটি উদ্ধার করতে পারবে এবং চোরকে আমার সামনে উপস্থিত করতে পারবে, সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। মহারাজের ধারণা এই রাজপ্রাসাদেরই একজন চাকর এই কাজটা করেছে, কিন্তু সে স্বীকার করতে চাইছে না। এখন আপনাদেরকে প্রকৃত চোরকে চিহ্নিত করতে হবে। এই ঘোষণার পর দূর দূরান্ত থেকে আসা সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। মহারাজ, আমার মনে হয় এই প্রাসাদের কোথাও পড়ে গিয়েছে আপনার রত্নহার। এটাই যদি হবে, নিশ্চয়ই এই প্রতিযোগিতার আয়োজন করতো না। আপনাদের সকলকে বুদ্ধি খাটিয়ে উপায় বের করতে হবে এবং প্রমাণ সহ চোরকে মহারাজের সামনে আনতে হবে। মহারাজ, তাহলে নিশ্চয় বাইরে থেকে কোনো লোক এসে আপনার এই রত্নহার চুরি করেছে, কিন্তু সেটা হলে তো কোনোভাবেই তাকে খুঁজে বের করা সম্ভব নয়। এভাবে সবাই নিজেদের মতামত দিতে লাগলো, কিন্তু কারো কথায় যেন মহারাজের মন মতন হলো না। সুখীরাম বেশ কিছু সময় ভেবে নিয়ে বলল, মহারাজ, আমাকে আজ রাতটা সময় দিন। আমি কাল সকাল আপনার রত্নহার চুরি করা চোরকে আপনার সামনে উপস্থিত করব। বেশ বেশ, তবে তাই হোক। তোমাকে আজ রাতটা সময় দেওয়া হলো, কিন্তু তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে যা দিয়ে তুমি সহজেই চোরকে ধরতে পারবে? আজ্ঞে মহারাজ,
আমি এই 4 জনের কাছে একটা করে কাঠি দেব। কাঠি? কাঠি দিয়ে কি হবে? কাঠি দিয়ে কি চোর ধরা যায়? আমার বাকি কথাটা এখনো শেষ হয়নি মন্ত্রীমশাই। আমি এই 4 জনকে একটা করে জাদুর কাঠি দেব, আর এই রাতের মধ্যেই একজনের কাঠি অন্যদের তুলনায় 1 ইঞ্চি ছোট হয়ে যাবে। তখনই আমরা বুঝতে পারবো আসল চোরটা কে। বেশ বেশ, তবে তাই হোক। দেখা যাক তোমার জাদুর কাঠি কি বলে কাল। এরপর সুখিরাম 4 জনকে একটা একটা করে কাঠি দিয়ে দিল। রাতের বেলা রত্নহারের মতন এমন মূল্যবান একটা জিনিস নিশ্চয়ই মহারাজ যেখানে সেখানে ফেলে রাখবেন না। এটা নিশ্চয়ই মহারাজের সিন্ধুকেই থাকবে, আর সিন্ধুকের চাবি কেবল রাজার বিশ্বস্ত মানুষের কাছেই থাকে। রানী নিশ্চয়ই এই কাজ করবে না, তাহলে এই কাজটা কি করতে পারে? এই ভাবতে ভাবতে সুখিরাম আবারও পায়চারি করতে লাগলো। কিসের একটা আওয়াজ মনে হলো না? হ্যাঁ, এটা তো একটা পায়ের আওয়াজ। এত রাতে রাজবাড়িতে কি ঘুরঘুর করে বেড়াচ্ছে, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সুখিরাম ঘর থেকে বেরোতেই দেখলো মন্ত্রী মশাইকে। আরে, ওটা মন্ত্রী মশাই না? হ্যাঁ, তাই তো, মন্ত্রী মশাই তো। কিন্তু এত রাতে ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে তো রাজবাড়ির রান্নাঘর। এত রাতে রান্না কি করতে যাচ্ছে? যাই গিয়ে দেখি তো একটাবার। সুখিরাম মন্ত্রী মহাশয়ের পিছু নিল। এই সুখিরামের একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু তার আগে যে কাজটা জরুরি তাকে করতে হবে। সুখিরাম মনে মনে ভাবল, দরকারি কাজ, তাও আবার এত রাত্রে। ব্যাপারটা তো দেখা লাগছে। রাজবাড়ির মন্ত্রী এত রাত্রে রান্না করে যাচ্ছে, তাও আবার চুপি চুপি। দেখি গিয়ে। এরপর সুখিরাম দেখলো মন্ত্রী মশাই রান্নাঘরে ঢুকলো। পিছু পিছু সুখিরাম গিয়ে দরজার কাছে দাঁড়ালো। পরের দিন সকালে সুখিরাম, তোমার সময় তো শেষ হয়ে এলো। এখন দেখা যাক তোমার বুদ্ধির জোর কতখানি। আগে মহারাজ, তোমাদেরকে আমি যে কাঠিটা দিয়েছিলাম সেগুলো এক এক করে এখানে রাখো। সুখিরামের কথা মতন সবাই এক এক করে তাদের কাঠিগুলো রাখলো। দেখা গেল একজনের কাঠি বাকিদের তুলনায় বেশ খানিকটা ছোট। এটা দেখেই মহারাজ বুঝে গেল যে আসল চোরটা সেই। তুমি তাহলে চুরি করেছো আমার সেই রত্নহার? এত বছর ধরে এই রাজপ্রাসাদে তুমি কাজ করেছো, শেষমেশ তুমি কি না এই অন্যায় কাজটা করলে? তোমার অর্থের প্রয়োজন হলে বলতে, আমি তোমাকে দিতাম, কিন্তু তুমি এই চুরি করলে শেষমেশ। মহারাজ, আমি এই কাজ করিনি মহারাজ, আমি কিচ্ছু চুরি করিনি মহারাজ। চুরি করে আবার মিথ্যা কথা বলেছো? এত লোভ তোমার? তুমি কিনা মহারাজের সব থেকে প্রিয় রত্নহারটি চুরি করলে শেষমেশ? না মন্ত্রী মশাই, আমি চুরি করিনি, আমাকে সাজা দেবেন না দয়া করে। চুরি করে আবার মুখে মুখে কথা বলছো? মহারাজ, আপনি আদেশ করলে এক্ষুনি এই চোরটাকে আমি কারাগারে বন্দি করার ব্যবস্থা করছি। হ্যাঁ মন্ত্রী, তুমি তাই করো। আর ওকে বলো আমার রত্নহারটি যেন এই মুহূর্তেই ফিরিয়ে দেয় আমাকে। প্রহরী, কে কোথায় আছিস? একে তাড়াতাড়ি কারাগারে বন্দি কর। এমন সময় সুখিরাম বলে উঠল, আগে মহারাজ, প্রহরী তো আসবে, কিন্তু কারাগারে বন্দি করবেন অন্য কাউকে। সুখিরামের মুখে এমন একটা কথা শুনে সবাই অবাক হয়ে গেল। অন্য কেউ? তুমি কি এখানে তামাশা করছো সুখিরাম? আগে না মন্ত্রী মশাই, আমি একেবারেই তামাশা করছি না। প্রকৃত চোরকেই তো কারাগারে বন্দি হওয়া উচিত। ও তো প্রকৃত চোর নয়। এটা তুমি কোন ধাঁধায় ফেললে সুখিরাম? কে তাহলে আসল চোর? তুমি তো বলেছিলে যার কাঠিটা সব থেকে ছোট হবে সেই চোর। এখন তবে অন্য কথা কেন বলছো তুমি? এত হেয়ালি না করে বলে দিলেই তো পারো সুখিরাম যে কে চুরি করেছে। আগে মন্ত্রী মশাই, চুরিটা তো আপনিই করেছেন।
আরও একবার সবাই অবাক হলো সুখিরামের কথা শুনে, আর মন্ত্রীমশাই রেগে গিয়ে বলল, সুখিরাম, তুমি সামান্য একটা প্রজা হয়ে এই রাজ্যের মন্ত্রীকে চোর বলতে পারো না? তুমি কি দেখেছো আমাকে এটা চুরি করতে? ক্ষমা করবেন মন্ত্রীমশাই, আমি আপনাকে চুরি করতে তো দেখিনি, তবে কাল রাত্রে আপনি চুপি চুপি ওই চাকরের ঘরে গিয়ে ওর জন্য রাখা কাঠিটা আপনি ভেঙে ছোট করে দিয়েছিলেন, সেটা আমি দেখেছি। মন্ত্রী মন্ত্রী এই কাজ করেছে? না না রাজামশাই, আপনার কোনো ভুল হচ্ছে। আমি কেন এই কাজ করতে যাব বলুন তো? আসলে মন্ত্রীমশাই চেয়েছিল সব দোষ ওই চাকরের ঘাড়ে দিয়ে দিতে পারলে এই মূল্যবান হারটা তার হয়ে যাবে, তাই সে গিয়ে চুপি চুপি এই কাজটা করে আসতে চেয়েছিল, সেটা আমি দেখেছি। কিন্তু সুখিরাম, তুমি কিভাবে নিশ্চিত হলে যে হারটা মন্ত্রী চুরি করেছে? মহারাজ, অনুমতি দিলে আমি এই রাজসভায় একজনকে হাজির করতে চাই। হ্যাঁ, নিয়ে এসো। তুমি কাকে আনতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না এসবে। কোথায় গেলেন স্বর্ণকার দাদা? আসুন আসুন, ভেতরে আসুন, মহারাজ নিজে অনুমতি দিয়েছে, আপনি ভেতরে আসুন। আগে মন্ত্রীমশাই, সুখিরাম যেটা বলছে সেটা একদমই সত্যি। মন্ত্রীমশাই নিজেই আমার কাছে আপনার রত্নহারটা বিক্রি করতে এসেছিল। আর এই যে আপনার চুরি হয়ে যাওয়া সেই রত্নহার, সুখিরাম দাদা বলেছে এই হারটি যদি না ফিরিয়ে দেই তাহলে আমাকেও মন্ত্রীমশাইয়ের মতো কারাগারে পাঠানো হবে। আমি এবার সবটা বুঝতে পেরেছি সুখিরাম। কিন্তু মন্ত্রী, তুমি কি না শেষমেশ চুরি করলে? তোমার উপরে এই রাজ্যের কত দায়িত্ব আমি দিয়েছিলাম, শেষমেশ তুমিই কি না? আমার ভুল হয়ে গিয়েছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আপনার রত্নহারটি দেখে আমি লোভ সামলাতে পারিনি, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, আমার কাজ শেষ, আমি বলেছিলাম আসল চোরকে আপনার সামনে এনে দেব, সেটা আমি করেছি। তোমার বুদ্ধির জবাব নেই সুখিরাম। আজ তুমি না থাকলে এই নিরপরাধ মানুষকে শাস্তি পেতে হতো। এই নাও তোমার 1000 স্বর্ণ মুদ্রা। এরপর রাজমন্ত্রীর জায়গা হলো কারাগারে। মহারাজ ফিরে পেল তার প্রিয় রত্নহার, আর সুখিরাম পুরস্কার হিসেবে পেল 1000 স্বর্ণমুদ্রা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।